সেদিন আমি মেয়েদের ছবি দেখে বললাম, এগুলো কি আপনার বান্ধবী? সে আমায় অনেক কিছু বুঝিয়ে বলল। তখন আমার মুখ খুশিতে ঝলমল করে উঠল। খুঁটিয়ে খুঁটিয়ে ছবিগুলো দেখে মন্তব্য করলাম, বেহায়া মেয়ে, কি সব বাজে ছবি তুলেছে। আইসক্রিম চোষার ছবি দেখে বললাম, মাগো কি অসভ্য মেয়ে। এবারও আমায় আরো দেখাতে লাগলো যেখানে ছেলেরা খাচ্ছে। আমি এসব দেখে বললাম, ছি ছি, কি এক বিশ্রী ব্যাপার, তুমি তো দেখে খুব খারাপ। এমন মন্তব্য করলেও আমি সেগুলো বারবার দেখতে থাকলাম। আসলে এসব দেখার আকর্ষণ কম বেশি সবারই থাকে। এমন সময় ও কিছুটা অস্থির হয়ে আমার কাছে আসলো, আমায় জড়িয়ে ধরলো। আমি ওর প্রতি দুর্বল হয়ে গেলাম। আমি ওকে কাজ করতে কিছুটা সুবিধা করে দিলাম। এতে ওর খুব ভালো লাগলো। আমি বুঝতে পারলাম ও এখন হিংস্র বাঘ হয়ে যাবে। তাই নিজেকে কন্ট্রোল করে সরে গিয়ে মুচকি হেসে বললাম, এখন না, রাতে। এদিকে আমার বর দোকানের মালপত্র কিনতে বিকালের গাড়িতে রওনা দিল। দোতলায় আমি আরো একা। আমার শ্বশুর শাশুড়ি সবাই নিচে থাকে। বাতের ব্যথার কারণে তারা দোতলায় উঠতে পারে না। ফলে আমার এখন সুবর্ণ সুযোগ। গ্রামে খুব তাড়াতাড়ি রাত লাগে। আসলে খুব তাড়াতাড়ি রাত লাগে বলতে সকলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, সেই জন্য মনে হয় তাড়াতাড়ি রাত হয়ে গেল। আমরা যথারীতি রাতের খাওয়া শেষ করে যে যার রুমে চলে গেলাম। ওদিকে আমার ভাসুর মশাই আমার ডাকের অপেক্ষা করতে থাকলো। এমন সময় আমার মোবাইলে মিস কলে ওর বুকের রক্ত লাফিয়ে উঠলো। দুই ঘরের মাঝের দরজা খুলে আমার রুমে চলে আসলো। আমার রুমে অবশ্য দুইটা খাট। একটা খাটে মশারির ভিতরে ছেলে ঘুমাচ্ছে। মেঝেতে পা ঝুলিয়ে আমি অন্য খাটে বসে আছি। ও কাছে এসে আমাকে দাঁড় করালো। চোখে চোখ রেখে দুজনকে মায়াবী দৃষ্টিতে দেখতে থাকলাম। আমার কাজল কালো চোখের তারায় যেন কামের আমন্ত্রণ। ও এবার আমার চোখের পাতায় চুমু খেলো। তারপর নরম ঠোঁটে দিল কিস। দীর্ঘ সময় ধরে একে অপরকে কিস করতে থাকলাম, কারণ আজ আর কেউ নেই বাধা দেওয়ার মতো। তাই আমরা সবকিছু সময় নিয়ে খুব ধীরে সুস্থে করতে লাগলাম। এর আগের দিন যা হয়েছে তা খুব দ্রুত হয়েছিল। আমিও ধীর গতি দেখে মনে মনে বুঝতে পারলাম ভাসুর আমার আজ 12টা বাজিয়ে ছাড়বে। আমিও নিজেকে শক্ত করে নিলাম। যেদিক দিয়ে ঝড় আসুক না কেন আমি সামাল দেবই। আর মেয়েরা যদি সামাল দিতে না পারে তাহলে মেয়ে হয়ে লাভ কি? এই জগতে মেয়েদের কাজ হচ্ছে ছেলেদের সকল ধরনের ভূমিকম্প সহ্য করা, আর মেয়েরা সেটা পারেও বটে, যদিও একটু কষ্ট হয়। যাই হোক, ও এবার দুঃশাসনের মতো বস্ত্রহরণ শুরু করলো। মহাভারতে দুঃশাসন যেমন দেবী দ্রৌপদীর শরীরে পেঁচে থাকা বস্ত্রগুলো নিয়েছিল, ঠিক তেমনই করলো। ও কোনোভাবেই নিজেকে সামলাতে পারলো না। ও ছটফটিয়ে ডাঙায় ওঠা মাছের মতো হয়ে গেল। আমাকে জড়িয়ে ধরতেই ও শক্ত হয়ে গেল। আমি একটু অবাক হলাম, কি ব্যাপার, এমন কেন? এর আগের দিন তো এমন হয়নি। কিছুই বুঝতে পারলাম না। এদিকে আমি মুখিয়ে রইলাম। মনে হলো আমার এই আগুন নিভাবো কি দিয়ে? কি আর করার, তেল ছাড়া তো গাড়ি চলবে না। ও এবার আমাকে শুয়ে দিয়ে টয়লেট করার বাহানায় নিজের রুমে চলে গেল। এদিকে আমি সুপ্ত আগ্নেয়গিরির মতো পড়ে রইলাম খাটে। মনে মনে ভাবলাম, শালার পুরুষ, একে বিয়ে দিলেও তো বউ টিকবে না। ভাগ্যিস বিয়েটা দেয়নি, নইলে সেই জ্বালা আমাকে সহ্য করতে হতো। এদিকে মেয়েটার জীবন ধ্বংস হতো। এসব কল্পনা করতে করতে ও একটু পরে আমার ঘরে আসলো। এদিকে আমি চোখ বুজে শুয়ে আছি। আমাকে দেখে আবার ওর চোখ ধাঁধিয়ে উঠলো। ও আমার বুকে মাথা রাখলো। আমি যেন সুখের নীড়ে আশ্রয় পেলাম। আমি ওর চুলে বিলি কাটতে লাগলাম। এরপর পাশেই শুতে বললাম। ও নীরবে আমার নির্দেশ পালন করতে লাগলো। আমার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে রইল। ভালোবাসার অফুরন্ত মোহে তাকে পেয়ে বসলো। আমিও কেমন যেন হয়ে গেলাম। আমি ওর ঘাড়ে মুখ লুকিয়ে বললাম, ভাসুর, কি করো তুমি? এই প্রথম তাকে তুমি করে ডাকলাম। ও এবার কবিতার লাইন বলল, শরীরে গন্ধ নেই, তোমার শরীরে ভেজা মাটির ঘ্রাণ। আমি বললাম, বাহ, সুন্দর তো। আর তুমি বলো, আমি শুনি, তাতে আমার প্রাণ জুড়িয়ে যায়। ও এবার বলল, মতিমালার কাছে কচি লেবু পাতার সুবাস। ও এবার আমাকে নতুন নামে ডাকলো। আমি হাসির ঝিলিক নিয়ে বললাম, বেশ, কি সুন্দর নাম দিলা তুমি আমার, পাগলা ভাসুর। তুমি আমার বুকে আসো। এবার আমি ওর দিকে দুহাত বাড়িয়ে দিলাম। সে প্রেমাসক্ত হয়ে বলল, আমার মতিমালা, তুমি দেখতে কত সুন্দর, তুমি একটা সুন্দরী পরী। আমি ওর বুকে মাথা রেখে অভিমানী কণ্ঠ নিয়ে বললাম, তুমি তো পরী বললে, কিন্তু তোমার দাদার চোখ তো পড়ে না। শরীরটা সারা রাত আমাকে যন্ত্রণা দেয়, আমার দেহ মন কান্দে। আর তোমার দাদা কোনোদিন নাক ডেকে ঘুমায়, আর কোনোদিন তাসের দেশে হারিয়ে যায়। এমন সব কথা বলতে বলতে আমার গলা থেকে ক্ষোভ ঝরে পড়লো। ও চুমেতে আমার সেই ক্ষোভ কোথায় যেন হারিয়ে গেল। ওর এনার্জি কম দেখে আমি ওকে এক গ্লাস দুধ খেতে দিলাম। ও ঢক ঢক করে খেয়ে নিল। খাওয়া দেখে মনে হলো খুব তৃষ্ণার্ত ছিল। এরপর আমরা অনেকক্ষণ আদরে মেতে উঠলাম। আমি চোখ বুজে শ্বাস নিতে লাগলাম। এমন একটা সুন্দর আর চমৎকার দৃশ্য ওর চোখে পড়লো। আমি জানতে চাইলাম, দুধ খেতে কেমন লাগে বললে না যে? ও বলল, টাটকা দুধের ক্ষীর আর পায়েসের স্বাদ যেমন ঠিক তেমন লাগলো। এবার আমার কামাতুর কণ্ঠে মোদের আমন্ত্রণ। ও এবার কাজ শুরু করে দিল। আমাদের মধুচন্দ্রিমা শুরু হলো। ওদিকে বাড়ি পুরো শুনশান। আমার বর তো চলে গেছে তার কাজে। আর এখন আমি নিশ্চিত মনে ওর প্রেমের সাগরে ডুবে গেলাম। ও ভালোবাসার সমুদ্রে সাঁতার কাটতে লাগলো। দুজনে এই জগতের কথা ভুলে গেলাম। স্বর্গীয় সুখ আমাকে স্বর্গলোকে টানতে লাগলো। প্রায় মিনিট 20 পর ও টাস করে পড়ে গেল। এদিকে আমিও কাতর হয়ে পড়লাম। হিমালয়ের মতো শীতল হয়ে নিস্তব্ধ হয়ে গেলাম। আর দেরি না করে ভেজা মন নিয়ে আমার কক্ষ ত্যাগ করতে চাইলো। আমি ওকে একটু ওয়েট করতে বললাম। আমি জানি ও আবারও চলে আসবে এই সুখের টানে, তাই ওকে নিজের কাছে রেখে দিলাম। আমরা দুজনে গল্প করতে লাগলাম। আমি ওর মুখে কাব্যিক কথা শুনতে শুরু করলাম। ও আমার সৌন্দর্যের বর্ণনা দিতে লাগলো। ঠিক কবি আলাওল যেমন পদ্মাবতী যুগের বর্ণনা এবং দেহের বর্ণনা দিয়েছিল, ঠিক তেমনই করে ভাসুর আমায় বর্ণনা দিয়ে আমাকে পঞ্চমুখ করে দিল। একসময় আমাকে বলল, আচ্ছা, তুমি মাথা কখন পরিষ্কার করেছো?
আমি বললাম কেন? দুপুরে স্নান করার সময় আমি দেখতাম। আমি বললাম এই দুষ্টু, তুমি দেখলে আমার লজ্জা লাগবে তাই? ও বলল তুমি জানো আমার দেখার খুব ইচ্ছা ছিল, দুপুরে দেখতে তোমার খুব ভালো লাগছিল। আমি রাগের ভান করে নরম সুরে বললাম তুমি একটা অসভ্য জঙ্গলি, তোমার ঘেন্না পিত্তি নেই। ঘেন্না কিসের? সব তো সন্দেশের মতো, আমার যা ইচ্ছা তাই করব। আচ্ছা আচ্ছা মানলাম। এবার আমি লাজুক কণ্ঠে বললাম এরপরে তোমায় না বলা পর্যন্ত আমি আর করবো না। ও বলল ঠিক আছে, মনে থাকে যেন। আমি বললাম তুমি এখানে আর কতদিন থাকবে? ও বলল সেটা নির্ভর করছে তোমার উপর, তুমি যদি আরো কটা দিন বলো তাহলে আমি থাকবো, আর না হলে কাল পরশু আমি চলে যাবো সিদ্ধান্ত নিয়েছি। আমি বললাম কেন, আমায় ছেড়ে যেতে তোমার কষ্ট হবে না বুঝি? ও বলল ছেলে মানুষের কষ্ট পেতে নেই, আর হ্যাঁ আমি তো তোমায় বিয়ে করছি না যে কষ্ট হবে। যা কিছু হলো একটা মোহ ছিল, তোমাকে আমার ভালো লাগতো তাই একটু আনন্দ করলাম। তুমি কখনো আমার দাদাকে ছেড়ে যাবে না, আমি তোমার এই প্রেমের টানে মাঝে মধ্যেই আসবো তোমার বাড়িতে। আমি বললাম তুমি মাঝে মাঝে আসলেই আমি খুশি, তবে বিয়ের পর যেন ভুলে যেও না। ও বলল না না, এত সহজে ভুলতে পারবো না তোমায়, কারণ তুমি তো আমার প্রথম প্র্যাকটিক্যাল টিচার। তোমায় ভোলা কি এত সহজ? আর হ্যাঁ, তোমার বর বা বাড়ির কেউ যেন এই সম্পর্কের কথা জানতে না পারে সেদিকে সচেতন থাকিও। আমি বললাম মেয়েরা এই বিষয়গুলো সহজে জানতে দেয় না, তোমাকে সে চিন্তা করতে হবে না। তোমার থেকে এইসব কথা যেন লিক না হয় সেটা খেয়াল রাখো। কাল আমার বর চলে আসবে, জানি ও এসেই মোষের মতো নাক ডেকে ঘুমাবে, তাই আমি ভাসুরকে আরো একবার আদর দিতে বললাম। ও এবার পাক্কা 30 মিনিট খেললো, আমার ইয়ক বলিং করে করে নাজেহাল করে দিল। আমি বুঝে নিলাম ও এবার বেশ আকৃষ্ট হয়েছে আমার প্রতি। এরপর সুযোগ পেলে আমরা খেলায় মেতে উঠি।